দীর্ঘ শুনানির পর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শোনালো বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। প্রথমত, ক্যাঙ্গারু কোর্ট কেন? কারণ এই কোর্ট বকলমে মোহাম্মদ ইউনূস ডমিনেট করছেন, পরিচালনা করছেন। ঠিক যেভাবে বিনা বিচারে চিন্ময় প্রভুকে দিনের পর দিন জেলে বন্দি করে রাখা হয়েছে, যেভাবে অপারেশন ডেভিল হান্টের নাম করে শত শত আওয়ামী লীগের নেতা মন্ত্রী কর্মীকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে, ঠিক একই কায়দায় বাংলাদেশের কোর্টকে কার্যত কন্ট্রোল করে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এই নির্দেশটি মোহাম্মদ ইউনূস সরকার বের করে আনলেন এবং তা কিন্তু আজকে সকলের সামনে প্রতিষ্ঠিত। আজকে কোর্টে কি হলো? কোর্টে বিচারপতি এমন কিছু কথা বলেছেন যা নিয়ে পাল্টা প্রশ্ন করা যায়, এবং এই বিচার প্রক্রিয়াটি কতটা মানে কৃত্রিমতায় ভরা এবং কতটা আজকে মোহাম্মদ ইউনূস সরকার দ্বারা ডমিনেট করা হয়েছে তা কিন্তু রন্ধে রন্ধে বোঝা যাচ্ছে। প্রথমত, যে জাজমেন্টটি আজকে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা শুনিয়েছেন সেটি প্রায় 500 পাতার কাছাকাছি একটি জাজমেন্ট, 453 পাতার জাজমেন্ট, 6টি পার্ট আছে। প্রথম থেকেই ঠিক করা হয়েছিল শেখ হাসিনা দোষী। শেখ হাসিনার বিপক্ষে একাধিক মামলা, যে মামলার 90%ই ভিত্তিহীন। সেই মামলায় এই যে রেজাল্ট হবে তা আগেই শেখ হাসিনা এবং শেখ হাসিনার ছেলে আগে কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন। আজকে শেখ হাসিনা সহ বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রাক্তন আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তাদের বিপক্ষেও কিন্তু রায় ঘোষণা করা হয়েছে এবং এই পুরো মামলাতে রাজসাক্ষী হিসাবে একজনের নামও ঘোষণা করা হয়েছে। তিনি তার সাজাটি একটু কমাতে পেরেছেন শেখ হাসিনার বিপক্ষে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাকি দিয়ে। প্রথমত, শেখ হাসিনার বিপক্ষে মানবাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এবং বাংলাদেশের কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন, অর্থাৎ সুপিরিয়র রেসপন্সিবিলিটি শেখ হাসিনা প্রয়োগ করেন। এবং এই পুরো মামলায় অডিও, ভিডিও, একাধিক তথ্য এই মামলাকে ত্বরান্বিত করেছে এবং যাত্রাবাড়ি, রামপুর, বাড্ডা, বিভিন্ন জায়গা, আশুলিয়ার মতো বিভিন্ন জায়গায় প্রাণঘাতী হামলার ছকও শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে করা হয়েছিল এবং পুরো হামলায় যে গুলি চালানো হয়েছে তা শেখ হাসিনা প্রশাসনের নির্দেশে। আমি যদি ধাপে ধাপে আপনাকে পুরো বিষয়টা বলি তাহলে বুঝতে পারবেন যে আজকে আদালতে কি হলো। দেখুন, সর্বপ্রথম এই মামলায় মৃত্যুদণ্ডের যে ঘোষণা করা হয়েছে তার আগে দীর্ঘ শুনানি কিন্তু করা হয়। যখন মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয় আদালত কক্ষ কিন্তু হাততালিতে ফেটে পড়ে। প্রথমত 3টে ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন শেখ হাসিনা। 1, উস্কানি দেওয়া, 2, হত্যার নির্দেশ এবং 3, দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। এই যে অভিযোগ শেখ হাসিনার বিপক্ষে করা হয়েছে, পাল্টা প্রশ্ন তো করা যেতেই পারে, যখন শেখ হাসিনা ভারতে চলে আসেন যেভাবে পুলিশকে উল্টো করে ছাত্ররা ঝুলিয়ে কার্যত হত্যা করেছে, সেই অপরাধের শাস্তি কারা দেবে? শেখ হাসিনা পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন, এই অভিযোগ কতটা বাস্তবের মাটিতে অ্যাপ্রোপ্রিয়েট? কখনো কি তো হতে পারে যে শেখ হাসিনার বাসভবন আক্রমণ করছে আর শেখ হাসিনা পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন? কখনো হতে পারে না। উল্টে এটা বলা ভালো যে পুলিশ অনেক নমনীয় মনোভাব দেখিয়েছিলেন। একাধিক ইনফ্রাস্ট্রাকচার শেখ হাসিনার সময় কিন্তু ভেঙে ফেলা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে এবং আমেরিকার ডিপ স্টেট এবং আইএসআই ষড়যন্ত্রে বাংলাদেশের বেতার বিভাগ, বাংলাদেশের মেট্রো রেল আক্রমণ করা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে। এখানে পুলিশকে নিষ্ক্রিয় রাখার অভিযোগ শেখ হাসিনার বিপক্ষে যেমন একদিকে করা হচ্ছে, অন্যদিকে আবার বলা হচ্ছে শেখ হাসিনা সেনাবাহিনীকে ব্যবহার করেছেন, সুপিরিয়র রেসপন্সিবিলিটি তার। একই মানুষের বিপক্ষে দুটো এমন অভিযোগ যা বৈপরীত্য ক্রিয়েট করতে কিন্তু বাধা সৃষ্টি করে। পাশাপাশি বিচারপতি বলেন হাসিনা, আসাদুজ্জামান এখনো পলাতক, বারবার পরোয়ানা সত্ত্বেও তারা আত্মসমর্পণ করেনি। তাদের বিপক্ষে 54 জন সাক্ষী দিয়েছেন এবং এই দুজনেরই শাস্তির দরকার। কোন কোন সাক্ষাৎকারে হাসিনার নির্দেশের দায়ও স্বীকার করেছেন, অর্থাৎ তারা এখন ভারতের মিডিয়ায় প্রকাশিত কিছু সাক্ষাৎকারকে উপজীব্য বানিয়ে শেখ হাসিনার স্বীকারোক্তি হিসাবে কনসিডার করতে শুরু করেছেন। যদি আপনারা ভাবেন যে আসামি ভারতবর্ষে আসেন, সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি এবং তার ফাঁসির নির্দেশ হয়ে গেছে, অর্থাৎ একটা বিচার ব্যবস্থা
কোন জায়গায় মোহাম্মদ ইউনূস নিয়ে গেছেন এবং এই প্রবণতা যে কতটা ভয়ঙ্কর তা কিন্তু আজকে বাংলাদেশে পরিষ্কার বোঝা গেল। বিচারপতি আজকে বলেন যে মানবতার বিপক্ষে অপরাধ হয়েছে, হাসিনা, আসাদুজ্জামান এবং আল মামুন এর জন্য দায়ী। প্রাক্তন পুলিশ কর্তা আল মামুন রাজসাক্ষী হয়েছেন, এখনো তিনি হেফাজতে রয়েছেন। কি কি ঘটনা ঘটেছে তিনি সবটাই জানিয়েছেন, কিন্তু তিনি যা অপরাধ করেছেন এবং স্বীকার করেছেন তা সর্বোচ্চ শাস্তির যোগ্য। রাজসাক্ষী হওয়ার কথা বিবেচনা করে আমরা তার শাস্তি কমাবো, কিন্তু কি শাস্তি তার পরে বিবেচনা করা হবে। পরবর্তীকালে বলেন হাসিনা সহ সকলের বিরুদ্ধে যে অভিযোগ সবই প্রকাশিত হয়েছে। যে সমস্ত ফোনালাপ হাসিনার বিপক্ষে প্রমাণ হিসাবে ব্যবহার হয়েছে তা এআই সহায়তায় প্রণীত নয়। অর্থাৎ পরিষ্কার বলা হয়েছে যে ফোনালাপগুলো তারা রিকভার করেছেন তা কোনোটাই এআই ফেব্রিকেটেড নয়, অর্থাৎ অরিজিনাল ফোনালাপ। তিনি বলেন যে ছাত্রদের কথা শোনার পরিবর্তে আন্দোলনকে অবহেলা করেছেন হাসিনা, আন্দোলনকারী ছাত্রদের রাজাকার বলে অপমান করেছেন। হাসিনার পক্ষ থেকেও আইনজীবী কিন্তু এখানে সওয়াল করতে শুরু করেন। তিনি বলেন কোনো হেলিকপ্টার আন্দোলন ঠেকাতে ব্যবহার করা হয়নি, কাউকে হাসিনা অপমান করেননি, আন্দোলন দমনে নিজে সরাসরিও যোগ দেননি। আন্দোলনকারীদের সংখ্যাই সরকারি হিসাব 800, তাহলে 1500 আন্দোলনকারীর মৃত্যু হলো কিভাবে? অর্থাৎ পুরো ফ্যাক্টটা যে তৈরি করা তা কিন্তু আজকে হাসিনার আইনজীবী আদালতে বলেন যে গুলি কে চালালো, আমি গুলি চালানোর নির্দেশ দিইনি, আমি গুলি চালানোর নির্দেশ না দিয়েও আমি ছাত্রদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। তারা যে আন্দোলন নিয়ে যে বিষয় নিয়ে আন্দোলন করছিলেন সেই বিষয়টি যখন সুপ্রিম কোর্টে মিটেও যায়, অর্থাৎ কোটার দাবি যখন তাদের পূরণও হয়ে যায়, তখন সেই আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে কেন পরিণত হয়ে গেল? অর্থাৎ অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর মোহাম্মদ ইউনূসের কাছে নেই। পাশাপাশি আবু সঈদ, যিনি এই আন্দোলনে মারা গেছিলেন, তিনি বলেছেন চিকিৎসককে, সেই পার্টিকুলার বিষয়টা নিয়ে বিচারপতি বলেছেন চিকিৎসককে 4 থেকে 5 বার আবু সঈদের ময়নাতদন্তের রিপোর্ট বদলাতে বাধ্য করা হয়, না বদলালে হুমকি দেওয়া হয়। কাছ থেকে একাধিকবার আবুকে গুলি করেছে পুলিশ, রিপোর্ট থেকে পড়ে শোনালেন বিচারপতি। আমি কিছু পাল্টা প্রশ্ন করতে চাই এবং সব শেষে আমি নিঃসন্দেহে আসল প্রশ্নটা আপনাদেরকে করা উচিত সকলের, সেটা আমি মনে করি এবং আমি আজকে সেই প্রশ্নটা তুলতে চাই। সেখানে বলা হচ্ছে ক্ষমতায় থাকতে সংগঠিত হামলা চালানো হয়েছিল এবং তিনি এটাও বলেছিলেন জুলাই আন্দোলনের সময় কাকে কোন নির্দেশ দিয়েছিলেন হাসিনা, সেই ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এসে পৌঁছেছে। তিনি হেলিকপ্টার, ড্রোন, মরণাস্ত্র প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন, হেলিকপ্টার থেকে বোমা বর্ষণ করতে বলেছিলেন একটাকেও ছাড়বো না, রাজাকারদের ছাড়িনি, ওদেরও ফাঁসি দেবো, আমি বলে দিয়েছি। পরবর্তীকালে নাকি হাসিনা বলেছিলেন আন্দোলন দমনে ছাত্রলীগই যথেষ্ট, হাসিনার কথায় কাজ করেছেন আসাদুজ্জামানরা। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, তারা এখন সমস্ত দায় শেখ হাসিনার দিকে ঠেলে দিতে চাইছেন। কিন্তু পাল্টা প্রশ্ন কি ওঠে যে সেনাপ্রধান কোথায় ছিলেন ভাই? বাংলাদেশের সেনাপ্রধান ওই সময় কোথায় ছিলেন? তিনি কেন শাস্তি পাবেন না যদি হাসিনা পান? হেলিকপ্টার, ড্রোন, বন্দুক এগুলো সেনাপ্রধানের হেফাজতে থাকে, আইন শৃঙ্খলা সেনাপ্রধানের হেফাজতে থাকে। যদি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী হয় তাহলে বাংলাদেশের সেনাপ্রধান কেন দায়ী হবেন না? আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছিলেন যে এই সেনাপ্রধান সিআইএর এজেন্ট, ডিপ স্টেটের এজেন্ট, তা কিন্তু আজকে এই রায় এস্টাবলিশ করে দিল যখন সেনাপ্রধানের বিপক্ষে একটা শব্দ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোলা হলো না। যদি একটি অপরাধে পুলিশ কর্তা অভিযুক্ত হন তাহলে সেই একই অপরাধে সেনাপ্রধান কেন এই মামলা থেকে ছাড় পেলেন? বাংলাদেশে ছাত্রদের বিপক্ষে যারা গুলি চালিয়েছিল তার দায় তো সেনাপ্রধানের, তাহলে সেনাপ্রধান কেন এই মামলা থেকে ছাড় পেলেন সেই প্রশ্ন কিন্তু আজকে উঠবে। এবং আজকে এটাও এস্টাবলিশ হয়ে গেল যে সেনাপ্রধানই হলেন বাংলাদেশের আসল ধ্বংসের কারিগর, যিনি ডিপ স্টেটের এজেন্ট, যিনি কোটি কোটি টাকা শুধু নিয়ে বাংলাদেশের আইএসআই কে মদত করেছেন এবং বিচার প্রক্রিয়া থেকে সামাজিক ব্যবস্থা সমস্ত কিছু লাটে তুলে নিজে বেঁচে গিয়ে শেখ হাসিনাকে বলির পাঠাটি করে দিলেন। তবে শেখ হাসিনা এখন বাংলাদেশ থেকে ভারতে আছেন, নিরাপদে আছেন, জেড ক্যাটাগরির সিকিউরিটিতে আছেন। এই ফাঁসি বা এই ফাঁসির রায়ের কোনো দাম নেই, তা বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের জানে। সবটাই গ্যালারি শো, শুধু একটু আনন্দ উদযাপন আর ট্রাক্টর নিয়ে ধানমন্ডি ভাঙার একটা ষড়যন্ত্র, এর বাইরে কিন্তু আর কিচ্ছু নয়। ভারত এখনো মুখ খোলেনি, নিঃসন্দেহে ভারত মুখ খুলবে। আপডেটেড ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য বানাবো।